অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নম্বর ১১০ এবং ১১৩ কি আছে এই দুটি অধ্যাদেশে, যা সম্প্রতি সংসদে আইন হিসাবে পাশ হয়েছে? এই অধ্যাদেশের আইন হিসাবে পাশ হওয়ার ফলে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসবে বা রূপান্তর ঘটবে, সেসব নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কয়েকটি ছাড়া অধিকাংশই ইতিমধ্যে সংসদে অর্থাৎ ১৩তম জাতীয় সংসদে আইন হিসাবে পাশ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি অধ্যাদেশ হচ্ছে অধ্যাদেশ ১১০, যার আইন হচ্ছে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল ২০২৬ এবং অধ্যাদেশ ১১৩, যেটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল ২০২৬ হিসাবে আইন হিসাবে পাশ হয়েছে। যেটা শুরুতেই বলেছি যে এর ফলে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মেরুকরণ তৈরি হয়েছে। তবে বড় প্রশ্নটি হলো ১১০ নম্বর অধ্যাদেশ অর্থাৎ সন্ত্রাস বিরোধী সংশোধনী আইন ২০২৬-এর অধীনে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পথ পরিষ্কার হয়, তবে একই সমান্তরালে ১১৩ নম্বর অধ্যাদেশ অনুযায়ী যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী আইন পাশ হয়েছে, সেটি কি জামাতে ইসলামীকে বৈধতা দিচ্ছে নাকি অন্য কোনো বার্তা দিচ্ছে? প্রথমে আসি সন্ত্রাস বিরোধী সংশোধনী আইন ২০২৬ নিয়ে। এই আইনের মূল লক্ষ্য কী? এই আইনের মূল লক্ষ্য হচ্ছে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো। এই আইনের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ এবং প্রচারণা তারা চালাতে পারবে না। অর্থাৎ ফ্যাসিবাদী শাসন এবং গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক শক্তির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিকল্পিত নিপীড়ন এবং নির্যাতন হয়েছে, তার আইনি বিচার এখন এই আইনের মাধ্যমেই সম্ভব। কিন্তু একটি দলের কার্যক্রমকে কেবলমাত্র নিষিদ্ধ করাই কি সমাধান, নাকি এর গভীরে আরও আইনি মারপ্যাচ আছে? এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসে। প্রথমত, দল বনাম ব্যক্তি। যদি আওয়ামী লীগের কার্যক্রম একটি রাজনৈতিক সত্তা হিসাবে নিষিদ্ধ করা হয়, তবে দলটির যারা হাজার হাজার নেতাকর্মী রয়েছে, তাদের ব্যক্তিগত রাজনৈতিক অধিকারের কি হবে? তারা কি অন্য কোনো নামে বা স্বতন্ত্রভাবে তাদের কার্যক্রম চালাতে পারবে? ১১০ নম্বর অধ্যাদেশের কি সেই লুফল বা ছিদ্রপথগুলো বন্ধ করতে পারবে, নাকি এটি কেবল নাম সর্বস্ব একটি নিষেধাজ্ঞা হয়েই থাকবে? ২, বিচারিক প্রক্রিয়া নাকি প্রশাসনিক আদেশ, সেটি আরেকটি প্রশ্ন আমাদের সামনে আসে। যে কোনো বড় রাজনৈতিক দলের কার্যক্রম বা দলকে নিষিদ্ধ করতে গেলে সেটি যদি কেবল একটি নির্বাহী আদেশ বা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে হয়, তবে ভবিষ্যতে অন্য কোনো সরকার ক্ষমতায় এসে তা বাতিল করে দেওয়ার সুযোগ থাকে। কিন্তু ১১০ নম্বর অধ্যাদেশের ভেতর দিয়ে যদি একটি স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া মাধ্যমে অপরাধগুলো প্রমাণ করে নিষেধাজ্ঞা আনা হয়, তবে তা স্থায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকে। বড় প্রশ্ন হলো, সরকার কি সেই দীর্ঘ ও কঠিন পথে হাঁটবে? ৩ নম্বর যে বিষয়টি আসে সামনে, সেটি হচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। বাংলাদেশ যে কোনো আইন বা নিষেধাজ্ঞা জারি করলে তার একটি বৈশ্বিক প্রতিক্রিয়া থাকে। ১১০ নম্বর অধ্যাদেশের আলোকে করা যে আইন অর্থাৎ সন্ত্রাস বিরোধী সংশোধন আইন, সেটি এমনভাবে সাজাতে হবে যাতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে রাজনৈতিক প্রতিহিংসা না বলে ন্যায় বিচার হিসাবে দেখতে পারে। যদি আইনের ভেতরে স্বচ্ছতার অভাব থাকে,
তবে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ ভিকটিম কার্ড খেলার সুযোগ পাবে বলে আমি বেশ মনে করি। মূল কথা হলো, কেবল একটি দলকে মাঠ থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত সহজ, কিন্তু তাদের উপর আনিত যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে আইনিভাবে চিরস্থায়ী সিলমোহর দেওয়া এবং তাদের পুনরুত্থানের সব আইনি পথ বন্ধ করা, এটি হলো আসল চ্যালেঞ্জ। তাই এখানেই 110 নম্বর অধ্যাদেশের আলোকে যে আইন করা হয়েছে তার কার্যকারিতা নির্ভর করবে। এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখা প্রয়োজন যে ছাত্র জনতার আন্দোলনের সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জামায়াত ইসলামী ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের অন্যতম প্রধান প্রবক্তা। তারাই এনসিপিকে সাথে নিয়ে যমুনা ঘেরাও করার মাধ্যমে ইউনূস সরকারকে বাধ্য করেছিল এই 110 নম্বর অধ্যাদেশটি জারি করতে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। তো মজার বিষয় হচ্ছে, এই অধ্যাদেশটি যখন সংসদে বিল হিসাবে এলো, তখন এই জামাতে ইসলামী তার বিরোধিতা করল। যদিও এনসিপি প্রকাশ্যে না হলেও লিখিতভাবে তারা সরকারের এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন দিয়েছে। যাই হোক, জামাতের বিরোধিতা সত্ত্বেও বিএনপি সরকার এই অধ্যাদেশটিকে আইন হিসাবে পাশ করেছে, কারণ বিএনপি মনে করছে কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সেই খুনিদের এখনই রাজনীতিতে ফেরার সুযোগ দিয়ে গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করা যাবে না। পাশাপাশি সাধারণ মানুষের একটি বিশাল অংশ মনে করে, যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের শিকার হয়েছেন, তারা সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন। তাদের মতে বিচার শেষ না হওয়ার আগে আওয়ামী লীগকে রাজনীতিতে নামতে দেওয়া হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তবে লক্ষ্য করা গেছে যাচ্ছে কিছু সংখ্যক তথাকথিত সুশীল এবং ইউটিউব সাংবাদিক বিএনপির এই অবস্থানের বিরোধিতা করছে নানা ছলে। তারা বলার চেষ্টা করছে যে বিএনপি দল হিসাবে আওয়ামী লীগকে মাঠের বাইরে পাঠিয়ে সুবিধা নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের একটি অবৈধ কাজকে আইনের মাধ্যমে বৈধতা দিয়েছে। আমি বিনয়ের সঙ্গে সেই সব সুশীল সমাজের প্রতিনিধি বা বুদ্ধিজীবী এবং ইউটিউব সাংবাদিকদেরকে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি কখনো কোথাও এ পর্যন্ত শুনেছেন যে বিগত 16-17 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন এবং 2024-এর জুলাই আগস্ট মাসে সংগঠিত তাদের যে মানবতা বিরোধী অপরাধ, তার জন্য আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী দেশে বা বিদেশে যেখানেই অবস্থান করুক তারা একবারের জন্য দুঃখ প্রকাশ কিংবা অনুশোচনা করেছে? উত্তর হচ্ছে না। বরং উল্টো এখনও তারা বড়াই করে যাচ্ছে, বিশ্রী ভাষায় খিস্তি খেউর করছে এবং অভ্যুত্থানকারী শক্তিকে তারা নানাভাবে হত্যার হুমকি দিচ্ছে, নির্যাতনের হুমকি দিচ্ছে, সুযোগ পেলে তারা তাদের দেখে নেবে এই হুমকি তারা দিচ্ছে। তাহলে কিভাবে এ ধরনের একটি রাজনৈতিক দলের কার্যক্রম এখনই চালু রাখা যায় বা করা যায় তাদের বিচার না হওয়া পর্যন্ত? সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখছি। প্রিয় দর্শক, এবার আসা যাক আরও গুরুত্বপূর্ণ 113 নম্বর অধ্যাদেশ নিয়ে। এখানে রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় এক যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই আইনের প্রেক্ষাপটে জামাতে ইসলামের অবস্থান এখন তাহলে কোথায়? 113 নম্বর অধ্যাদেশের আলোকে যে আইন তৈরি করা হয়েছে, সেখানে কিভাবে ঐতিহাসিক সত্য এবং আইনি সংজ্ঞার সমন্বয় করা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামাতের রাজনীতি কি এই আইনের অধীনে নতুন কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে, নাকি তারা দায় মুক্তি পাবে? যদি আওয়ামী লীগ 110 নম্বর অধ্যাদেশে আটকে যায়, তবে জামাত কি 113 নম্বর অধ্যাদেশের নতুন সংজ্ঞায় নিজেদের মুক্ত দাবি করতে পারবে? রাজনৈতিক সমতা এবং আইনি যুক্তির আলোকে জনগণ প্রশ্ন করছে,
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে জামাতেরটা কেন নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আইনের নিরপেক্ষতা দেখতে হবে। একদিকে রাজনৈতিক দলের কার্যক্রম যে উপর নিষেধাজ্ঞা এবং অন্যদিকে যুদ্ধাপরাধের বিচার। এ বিষয়ে বর্তমান সরকারের অবস্থান এবং আইনি বাধ্যবাধকতা কী? আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে বা হচ্ছে, নাকি রাজনৈতিক কৌশলের কাছে আইন হার মানছে কিংবা মানবে? 110 এবং 113 নম্বর অধ্যাদেশের আলোকে পাশকৃত আইন দুটো কেবল শুধু কাগজ নয়, দুই টুকরো কাগজ নয়, এটি আগামী বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণকারী দুটি ঐতিহাসিক দলিল হিসাবে বিবেচিত হবে। আওয়ামী লীগ এবং জামাত উভয়কেই এখন এই আইনি অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই দুটি আইনের মাধ্যমে কি সত্যিকারের রাজনৈতিক ন্যায় বিচার সম্ভব, নাকি আমরা নতুন কোনো আইনি জটিলতার দিকে এগিয়ে যাচ্ছি বা এগুচ্ছি? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।